নমস্কার, পোস্টেজে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ অনুষ্ঠান। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুপ্রিয়। বীরভূমে যখের ধন, হ্যাঁ ঠিকই শুনছেন। এর আগে আমরা কলকাতা শহরে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতার বাড়ি থেকে 50 কোটি টাকারও বেশি টাকা উদ্ধার করেছিল ইডি, আর তার সঙ্গে তাল তাল সোনা, যা দেখে রাজ্যের মানুষ একেবারে হা হয়ে গিয়েছিল। যা নিয়ে নির্বাচনের আগে বা শেষ 2-3 বছর অনেক আলোচনা হয়েছে যে এই টাকা কার, কিভাবে এলো, এবং শিক্ষক নিয়োগ দুর্নীতিতেই যে এই টাকা পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতার বাড়িতে পাওয়া গেছে এ নিয়ে কোনো সন্দেহ নেই। যদিও এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায় বা অর্পিতা সাময়িক বেলে আছেন, কিন্তু সেই তদন্ত এখনও চলছে। কিন্তু এর মধ্যেই রাজ্যে পালাবদল হয়েছে, নতুন সরকার এসছে। বীরভূমের মাটি থেকে আজ যে যখের ধন পাওয়া গেছে তা চক্ষু একেবারে ছানা বড়া হয়ে যাওয়ার মতন। এবং যার বাড়িতে পাওয়া গেছে সে একজন ব্যবসায়ী। সে কত বড় ব্যবসায়ী আমাদের জানা নেই, কিন্তু এখনো পর্যন্ত সরকারি হিসেবে প্রায় 20 কোটি টাকা ক্যাশ পাওয়া গেছে, 15 কেজি সোনা পাওয়া গেছে এবং সঙ্গে আরও বেশি গহনা। এখনও মোহাম্মদবাজার পুলিশ এবং বীরভূম জেলার এসপির নেতৃত্বে এই রেড এখনও চলছে। এবং যার বাড়িতে পাওয়া গেছে তার নাম মিনার মণ্ডল, যিনি খাদান ব্যবসায়ী টুলু মণ্ডলের খুব নিকটাত্মীয় বলে পরিচিত। এর আগে এই ধরনের রেডের ক্ষেত্রে আমরা বারবার দেখতাম যে কেন্দ্রীয় এজেন্সিরাই বেশিটা তৎপর হতো, কিন্তু এই জামানায় রাজ্যে পালাবদলের পর এই রাজ্য পুলিশ যেভাবে সে কাজটি করলো আজকে, এবং যা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী টুইট করে জানানোর পর আমরা বুঝতে পারলাম যে বীরভূমে কত কোটি কোটি টাকা এখনও লুকিয়ে রাখা আছে কিছু কিছু ব্যক্তিগত মানুষের কাছে। টুলু মণ্ডল যিনি ফেরার, কিন্তু তার নিকটাত্মীয় মিনার মণ্ডল, তার বাড়িতে আজ গতকাল রাত থেকে এই রেড চলছিল এবং আজ রাত্রির অবধি এখনও সেই রেড চলছে। এবং 20 কোটি টাকা অফিসিয়াল এবং আনঅফিসিয়ালি যে তথ্য আমাদের সামনে আসছে সেই টাকার অঙ্কটা প্রায় 40 কোটির কাছাকাছি হতে পারে, ভাবতে পারছেন। আর এই সূত্র ধরে শুধুমাত্র মিনার মণ্ডল নয়, টুলু মণ্ডলের আরও অনেক সহযোগী বা অনুগামী তাদের বাড়িতেও হয়তো এই টাকা লুকিয়ে থাকতে পারে বলে মনে করছে রাজ্য পুলিশ, এবং তার তদন্ত চলবে। যেখানে এ রাজ্যে দুর্নীতি নিয়ে আমরা বারবার আলোচনা করি এবং সেই দুর্নীতির সাবজেক্ট এবারের নির্বাচনে বারবার ছিল, তৃণমূলের আমলে কেন এই দুর্নীতি হয়েছে, কারা দুর্নীতি করেছে, কয়লা পাচার, গরু পাচার, শিক্ষক নিয়োগ দুর্নীতি, সব কিছুই কিন্তু আমরা সামনে দেখেছি। এবার সেই দুর্নীতির জায়গাটা চলে আসছে খাদান ব্যবসায়, অর্থাৎ যে খাদানের মাধ্যমে কয়লা তোলা হয়, পাথর তোলা হয় বা ক্র্যাশিং করে পাথর সেগুলো বাইরে বিক্রি করা হয়, যেখানে সরকারি পদ্ধতিতে এই খাদানের টাকা তোলা হওয়ার কথা। এর আগে পর্যন্ত অনুব্রত মণ্ডল, বীরভূম, এই কটাই আমরা জানতাম, কিন্তু অনুব্রত মণ্ডল গরু পাচার মামলায় জেলে যাওয়ার পর তিনি সেখান থেকে অনেকটাই সরে যান, তার আশেপাশের লোকরা এটা করতেন এবং অনুব্রত মণ্ডলের দাবি ছিল তিনি এর মধ্যে নেই। কিন্তু তিনি একটা খুব উল্লেখযোগ্য বক্তব্য রেখেছিলেন কয়েকদিন আগে, অর্থাৎ জুলাই মাসের 15 তারিখ ঋতব্রত শিবিরে যোগ দেওয়ার পর। সেখানে কিন্তু তিনি একটু ইঙ্গিত দিয়েছিলেন যে কেন এত কম টাকা তোলা হয়, কেন এত কম টাকা পাওয়া যায়, আর কারা সেই টাকা তুলতেন। আমি জানি না সেই বাইটটা যদি আমাদের কাছে আছে অনুব্রত মণ্ডলের, সেটা আমরা চালাবো। কিন্তু এখানে আর একটা তথ্য আমি বলে রাখি যে 19 থেকে 40 লক্ষ টাকা পার ডে তৃণমূল আমলে আসতো, কিন্তু এই রাজ্যে পরিবর্তন হওয়ার পর সরকার নতুন যাকে দায়িত্ব দেন এই খাদান ব্যবসার, তাতে দেখা যাচ্ছে পার ডে 1 কোটি টাকা করে তোলা হয়।
যেটা ছিল পার ডে 40 লাখ, এখন সেটা পার ডে 1,40,00,000-এর উপর, প্রায় 1 কোটি টাকা বেড়ে গেছে। তাহলে ভাবতে পারছেন যে কত টাকা কোথাও সাইফন হয়ে যেত। তাহলে এতদিন পর্যন্ত সেই টাকা কোথায় ছিল, কার কাছে গেছে, কিভাবে গেছে, সেটাই আমাদের আলোচনার বিষয় এবং তদন্তের বিষয়। তার আগে আমি অনুব্রত মণ্ডলের সেই বাইটটা একটু শোনাবো, কি বলছেন অনুব্রত মণ্ডল এর আগে 15ই জুলাই, শুনুন। আমি বীরভূমে একটা পাত্র আছে জানেন তো, ক্যামেরাটা ভেঙে যাবে কিন্তু, ক্যামেরাটা খারাপ লাগছে, 3.5 কোটি টাকা আমি জমা দিতাম রেভিনিউ কাটে সরকার পেত, ওই পাথরের জন্য সেটা হয়ে গেল 40 পার ডে 40 লাখ। 40 লাখ টাকা পার ডে, আর সরকার বলছে আমরা পার ডে 1,40,00,000-এর ওপর রোজগার করতাম। তার মানে বোঝা যাচ্ছে যে কোথাও ওই গরমিলটা ছিল। আর এতদিন ধরে যার দায়িত্ব ছিল ডিসিআরের, সেই টুলু মণ্ডল সরকার বদলানোর পর তিনি ফেরার, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং তার হাত থেকে এই এজেন্সিও চলে যায় এবং সরকার অন্য কোনো এজেন্সিকে দায়িত্ব দেয়। তারপর থেকেই কিন্তু লাভের অঙ্ক বাড়তে শুরু করে। কিন্তু তার আগে পর্যন্ত তৃণমূল জামানায় টুলু মণ্ডল যখন এই কাজ করতেন, তার মানে খুব পরিষ্কার যে প্রত্যেক দিন কত কোটি কোটি টাকা সাইফন করা হয়েছে, সেই টাকা কোথায় গেছে। এবং তা নিয়ে কিন্তু রাজনৈতিক তরজা অবশ্যই আছে, যদিও অনুব্রত মণ্ডল যে কথা বলেছেন তার পাল্টা কালীঘাটপন্থী তৃণমূল নেতা কুণাল ঘোষ অন্য কথা বলছেন। একবার কুণাল ঘোষ কি বলেছেন একবার শুনবো। গেলেই আপনার পুলিশ অনেককে দেখতে পাচ্ছে, অনেককে দেখতে পাচ্ছে না, এটা তো হওয়া ঠিক নয়। মাননীয় মুখ্যমন্ত্রী যদি দুর্নীতির বিরুদ্ধে বলতে যান, তাহলে যারা তৃণমূল থেকে দূরত্ব তৈরি করছে, যাদের বিরুদ্ধে বহু অভিযোগ আছে, যারা ভালো সাজছে, তো তাদের ক্ষেত্রেও একইভাবে আইন প্রযোজ্য হওয়া উচিত, এবং আপনার পুলিশ বা সিআইডি বা সিবিআই বা ইডি তাদেরও একইভাবে অ্যাকশন নেওয়া উচিত। শুনলাম আমরা ধ্রুব সাহা বিজেপি বিধায়ক, তিনি কিন্তু প্রভাবশালীর কথা বলছেন। এই অবৈধ খাদানের নৈপথ্যে আরও কোনো বড় মাথা কি যুক্ত, সেই প্রশ্ন তুলছেন ধ্রুব সাহা। একবার শুনবো ধ্রুব সাহা কি বলছেন। দেখুন, এটা অনেক কিছু কোশ্চেনের জন্ম দিচ্ছে। কেষ্টমণ্ডল বলেছেন উনি নাকি জেলের বাইরে ছিলেন তখন 3.5 কোটি টাকা করে কালেকশন দিচ্ছেন। রেকর্ডে তো কোথাও 3.5 কোটি টাকা ডেলি জমা হয়েছে, এটা আমরা দেখতে পাচ্ছি না। তাহলে এই টাকাগুলোই কি সেই টাকা? আমরা স্বাভাবিকভাবে জানতে চাইছি, বীরভূমের মানুষ, পশ্চিমবাংলার মানুষ জানতে চাইছে। আমি নিশ্চিতভাবে বলতে পারি এই টাকা উদ্ধার এ তো ঝাঁকি হ্যায়, আরও অনেক অনেক টাকা সিউড়িতে তথা বীরভূমে বাকি হ্যায়। বীরভূমের লাল মাটি, যেখানে রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত এই বীরভূম, শান্তিনিকেতন, বাংলার কৃষ্টি সংস্কৃতি নিয়ে আলোচনা করতে গেলে বীরভূম, বোলপুর নিয়ে আমরা বারবার চলে আছি। কিন্তু সেই বীরভূমে পটভূমিতে যে এভাবে টাকা খাদানের মাধ্যমে সাইফন হয়ে যাচ্ছে, যা পূর্বতন সরকার জেনেও চোখ বুজেছিল, নতুন সরকার এসে, নতুন সরকারের পুলিশ এসে সেই টাকাই উদ্ধার করছে। ফলে টিপ অফ দ্য আইসই বলা যেতে পারে। আজ মৃণাল মণ্ডল এসছেন, মৃণাল মণ্ডলের নাম সামনে এসছে, এরপরে আরও কত মণ্ডলের নাম সামনে আসবে সেটা কিন্তু তদন্ত এগোলে বোঝা যাবে। আমরা আলোচনা করব আজকের এই বিষয় নিয়ে। আমাদের সঙ্গে উপস্থিত যারা অতিথি রয়েছেন তাদেরকে আমি আলাপ করিয়ে দেবো। আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন বিজেপির মুখপাত্র অভিজিৎ চক্রবর্তী। অভিজিৎ, আপনাকে স্বাগত। আমার সঙ্গে রয়েছেন কংগ্রেসের মুখপাত্র সুজিত পাটোয়ারি। সুজিতবাবু, আপনাকেও স্বাগত। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক দেবব্রত রায়। দেবব্রতদা, আপনাকে স্বাগত। আমার সঙ্গে রয়েছেন বামপন্থী কর্মী রিতেশ বসাক। রিতেশদা, আপনাকেও স্বাগত। আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক রাজা গোপাল ধর চক্রবর্তী। রাজাদা, আমি শুরুতে আপনার কাছেই যাব। আমাদের কাছে আজকের দিনে দাঁড়িয়ে এই 40 কোটি টাকা ক্যাশ উদ্ধার বা 15 কেজি সোনা উদ্ধার নতুন কোনো বিষয় নয়, কারণ তার আগে আমরা দেখে নিয়েছি যে এগুলো পাওয়া যায় বা পাওয়া যেতে পারে। কিন্তু রাজ্যের পালাবদলের পর বীরভূমে এই যখের ধন যেভাবে আজকে রাজ্য পুলিশ উদ্ধার করলো, যা এখনও চলছে রেড, মনে করা হচ্ছে 20 কোটি টাকাটা আরও বেড়ে 40-এর কাছাকাছি চলে যাবে। মানে একটা ওই সামান্য বাড়িতে এত কোটি কোটি টাকা কিভাবে রাখলো, কারোর নজরে এলো না,
এবং সে এইভাবে এতগুলো টাকা নিয়ে দিনের পর দিন রয়ে গেছে এবং যে আসল লোক সে ফেরার, তাকে এখনও ধরা যায়নি। আমি জানি না পরবর্তীকালে হয়তো তাকে নিয়ে আরও তথ্য তালাশ শুরু হবে, কিন্তু এটার মধ্যে থেকে বীরভূমের মাটিতে এই যে খাদান ব্যবসা, পাথর ব্যবসা, যে দুর্নীতি চলতো এতদিন, সেটা কি এবারে আরও প্রকাশ্যে এসে পড়ল?